আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। বাংলাদেশ জামায়াতে ইসলামী জানাতন নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সকাল 7:15টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে তোলার পাশাপাশি নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনা পথসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম সহ অন্যরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু আর পর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলা। কুমিল্লার মুরাদনগরে একই পরিবারের 3 জনকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল সহ 38 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 25 জনের বিরুদ্ধে মামলা হয়। শুক্রবার রাতে বাঙ্গুরা বাজার থানায় মামলাটি করে নিহতদের পরিবার। মামলায় পরিকল্পিতভাবে পরিবারটির বিরুদ্ধে জনরোষ উস্কে দেওয়ার অভিযোগ করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। বৃহস্পতিবার করই বাড়িতে সংঘবদ্ধ পিটুনিতে নিহত হন রুবি আক্তার, তার মেয়ে রুমা ও ছেলে রাসেল। রাসেলের স্ত্রী অভিযোগ, আগের রাতেই পরিবারের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তার দাবি, ঘটনার পরিকল্পনা ও সূত্রপাত অন্তত 24 ঘন্টা আগে। তবে স্থানীয়দের অভিযোগ, রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার সহ নানা অপকর্মে জড়িত ছিল। তাই রুবির বিরুদ্ধে মাদকের একাধিক মামলাও রয়েছে। জনগণই এনসিপির বৈধতা প্রতিবাদ অব্যাহত থাকলে নতুন করে আর কোনো স্বৈরাচার তৈরি হতে দেওয়া হবে না, এ কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাত 11:30টায় জুলাই পদযাত্রার পথসভায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের আজাদ মোড়ে এসব কথা বলেন তিনি। বলেন, জনগণের সমস্যার সমাধান করাই এনসিপির রাজনীতি। এ সময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তে শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন সহ অনেকেই। বাংলাদেশের ছাত্র তরুণরা রাজপথে নেমে এসেছিল নতুন কাঠামোর জন্য, নতুন রাষ্ট্র, নতুন দেশের জন্য। সেই একটা দলের পরিবর্তে কেবল আরেকটা দল বসানোর জন্য নয়। প্রিয় দিনাজপুরবাসী, আমরা সেই 24-এর গণ অভ্যুত্থানের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্যই মাঠে নেমেছি। সেই ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে নতুন রাষ্ট্র কাঠামো, গণতন্ত্র এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করতেই আমাদের এই যাত্রা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 কতটুকু সুরক্ষা দেয় শীর্ষক সেমিনারে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ওই ধরনের কোনো বিধান নতুন আইন থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, এই দাবি যুক্তিসঙ্গত। এটাও যুক্তিসঙ্গত যে আইনে যদি কোনো অস্পষ্টতা থাকে এবং সে কারণে যদি জনগণ হয়রানির শিকার হয়, তাহলে সে অস্পষ্টতা দূর করা যারা আইন করেছেন এটা তাদের কর্তব্য, তাদের করা উচিত। তারা অস্পষ্ট রেখে কিছু লোককে দুর্নীতি অনাচার করার, কিছু লোককে জুলুম করার সুযোগ দেবেন, এটা কোনো আইনের বিষয় হতে পারে না। সঙ্গতভাবেই আমাদের সহকর্মীরা এখানে বলেছেন যে একটা আইন কার্যকর করার পরিপূর্ণ ক্ষমতা, এমনকি সেটা কার্যকর করার জন্য যে কমিশন নিয়োগ করা হবে, সেই কমিশন নিয়োগ এবং সেই কমিশনের গঠন সব মিলিয়ে যদি এমন হয় যে শুধুই সরকার এই আইন প্রয়োগ করবে, এখানে স্বাধীন মতামত দেওয়ার এবং এই ব্যাপারে
অন্যায় কিছু হলে সে অন্যায় উল্লেখ করা বা সেটা করতে বাধা দেওয়ার জন্য যোগ্য কোনো মানুষ থাকবে না, এটা গ্রহণযোগ্য না। একটা স্বাধীন দেশে আসলে তো স্বাধীন দেশ মানে যে দেশের জনগণ স্বাধীন, ভূমি তো স্বাধীন না, জনগণই দেশ রাষ্ট্র। সেই জনগণ যাতে সুবিচার পায়, যাতে তাদের উপর কেউ নিপীড়ন না করে, সেজন্য নিরপেক্ষ মানুষ কিংবা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এমন মানুষ এইসব কমিশনে থাকা দরকার। এইসব আইন প্রয়োগে কোনো অন্যায় যাতে না হয় সেটা তদারকির দায়িত্ব পাওয়া দরকার। প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে বেশি আক্রান্ত হচ্ছে বরগুনা জেলায়। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৬ জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৩৫৭ জনে। চিকিৎসাধীন আছেন ২২৭ জন। এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮ জন। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা জানিয়েছেন, হাসপাতালে এখন ডেঙ্গু রোগীদের রাখার মতো জায়গা নেই। সিঁড়ির সামনে বেলকনি সহ আনাচে কানাচে রোগীদের রাখতে হচ্ছে। এদিকে বরিশালেও কোনোভাবেই কমছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টা আক্রান্ত হয়েছে ১০১ জন। বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মনির, ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাবেন। মনির, আপনি কি শুনতে পাচ্ছেন? মনির, আপনার কাছে জানতে চাচ্ছিলাম ডেঙ্গুর এখন কি অবস্থা দেখছেন সেখানে? ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই কিন্তু এখানে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং এ পর্যন্ত আপনি জেনেছেন যে এখানে বরগুনার ২৮ জন এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং গত ২৪ ঘন্টায় ৬৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে এবং আজকের পর্যন্ত আক্রান্তের সংখ্যা হচ্ছে ৩,৩৫৭ জন এবং হাসপাতালে ভর্তি আছে ২২৭ জন। বরগুনা জেনারেল হাসপাতালেই এই মুহূর্তে ১৮১ জন রোগী ভর্তি আছে এবং রোগীদের কিন্তু ঠাঁই দেওয়ার জায়গা হচ্ছে না এবং এখানে একটু খারাপ হলেই রোগীদেরকে রেফার করতে হচ্ছে বরিশাল অথবা ঢাকায়। আজকেরও মুমূর্ষ একজন রোগীকে বরিশালে রেফার করা হয়েছে এবং এখানের নাগরিকদের দাবি হচ্ছে যে এখানে আইসিইউ চালু করতে না পারলে ডেঙ্গু রোগীদের চিকিৎসা এখানে ভালোভাবে হবে না এবং একটু খারাপ হলেই তাদেরকে বরিশাল বা ঢাকায় রেফার করতে হচ্ছে। এবং আমাদের আরএমও ডাক্তার তাসকিয়া সিদ্দিকা জানিয়েছেন যে প্রতিদিন যে আকারে রোগী বাড়ছে তাতে তারা কিন্তু সামাল দিতে হিমশিম খাচ্ছে। একই দিকে ঔষধ সংকটও কিন্তু তৈরি হচ্ছে, কেননা তাদের ঔষধের যে স্টোর রয়েছে সেই স্টোর থেকে ঔষধের পরিমাণ কমে যাচ্ছে এবং যেভাবে রোগীর সংখ্যা বাড়তেছে তাতে কিন্তু নিয়ন্ত্রণ করা কিছুতেই সম্ভব হবে না। একই সাথে আমরা যেটা জানতে পেরেছি যে বরগুনা হাসপাতালে ডেঙ্গুর যে পরীক্ষা, এই পরীক্ষা কিন্তু প্রতিদিন ১০০-র বেশি পরীক্ষা করা যায় না। সেক্ষেত্রে ৪০০-৫০০ প্রতিদিন পরীক্ষা করতে হয় এবং দেখা যায় যে এই ১০০ রোগীর পরীক্ষা করে যে পরিমাণ ডেঙ্গু আক্রান্ত পাওয়া যায় তারা কিন্তু সরকারি তালিকা আসছে। এর বাইরে আরও যে ৩০০-৪০০ মানুষের পরীক্ষা হচ্ছে এবং তাদের মধ্যে যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তারা কিন্তু সরকারি তালিকায় আসছে না। তো সেক্ষেত্রে আমাদের এই জেনারেল হাসপাতালে ডেঙ্গু টেস্ট করার যে সামর্থ্য, সেই সামর্থ্য আর একটু বাড়ানো দরকার। একই সাথে আমাদের জনবল আরও বাড়ানো দরকার বলে আমাদের হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় জানিয়েছেন। একই সাথে এখানে করোনা এবং চিকুনগুনিয়ারও কিন্তু আশঙ্কা রয়েছে, যদিও করোনার জন্য ২০ বেডের একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বরগুনায় করোনা বা চিকুনগুনিয়ার কোনো রোগী ধরা পড়েনি। তবে ডেঙ্গুর যে অবস্থাটা, এই অবস্থাটা প্রতিনিয়তই যেভাবে আক্রান্ত হচ্ছে, এখান থেকে বের হয়ে আসা। জি মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এদিকে চট্টগ্রাম জেলায় চোখ রাঙাচ্ছে করোনা। গেল 24 ঘন্টায় 70 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 3 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট 174 জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে 7 জন। এর মধ্যে 4 জন নারী ও 3 জন পুরুষ। চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, করোনা মোকাবেলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ড সন্দ্বীপ নৌপথে সাগর উত্তাল থাকায় ফেরি ও যাত্রীবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হলেও নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁকি নিয়ে চলছে স্পিডবোট। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানায়, প্রতি বছর 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত এই নৌপথে স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকে। তবে নির্দেশনা উপেক্ষা করেই চলছে স্পিডবোট। ঘটছে দুর্ঘটনা। সতর্কতার সংকেত থাকাকালে স্পিডবোট, ফেরি ও যাত্রীবাহী জাহাজ চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। সন্দ্বীপ চ্যানেলে স্পিডবোট চলাচলে মৌসুমী নিষেধাজ্ঞাও রয়েছে। চুয়াডাঙ্গার জাফরপুরে তেলবাহী ট্যাঙ্ক লরির ধাক্কায় ইজি বাইকের চালক ও এক নারীসহ 3 যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে শিশুসহ আরও 4 জন। গেল রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর বিজিপি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে ডিঙ্গেদহ এলাকা থেকে একটি ইজি বাইক বিজিপি ক্যাম্পের সামনে পৌঁছালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী তেলবাহী ট্যাঙ্ক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইজি বাইকের 2 যাত্রী মারা যান। পরে ইজি বাইক চালক সহ বাকি যাত্রীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। চিকিৎসাধীন অবস্থায় ইজি বাইক চালক আরিফুল ইসলামও মারা যায়।